রাইয়ের সন্তানের জায়গায় এবার পুতুল রেখে দিয়ে রীতিমতো পুলিশ নীলাঞ্জনাকে বোকা বানিয়ে ফেললো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা বলতে থাকে যে একদম আমার ধারের কাছেও ঘেঁষার চেষ্টা করবেন না, যদি আপনারা আমার ধারের কাছে এসে আমাকে অ্যারেস্ট করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি এক্ষুনি এই সন্তানটাকে শেষ করে দিব। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে আপনার যা ইচ্ছে আপনি তাই করুন, কিন্তু এই যাত্রা আপনাকে যখন এতটা কাছে আমরা পেয়েছি আমরা কোনো মতে হাতছাড়া করবো না এই সুযোগটাকে, এবং যত শীঘ্রই সম্ভব আমরা আপনাকে অ্যারেস্ট করবো মিস নীলাঞ্জনা দেবী। এবার আর আপনার কোনো মতেই পালানো সম্ভব হবে না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রাইও নীলাঞ্জনার দিকে তেড়ে যায়, ঠিক সেই মুহূর্তেই রাইকে নীলাঞ্জনা হুমকি দিয়ে বলতে থাকে যে দিদিভাই তুই যদি নিজের সন্তানের মৃত্যুর জন্য দায়ী না হতে চাস তাহলে এক্ষুনি এখান থেকে সরে যায় এবং আমাকে পালানোর সুযোগ করে দে। অন্যদিকে রাই বলতে থাকে যে তোর যা ইচ্ছে তুই করে নে, আমার কোনো রকম কোনো ভয় নেই, কিন্তু তোর মতন দাগি আসামিকে আমি আর কোনো মতেই এরকমভাবে আমি বাঁচতে দিব না। তোকে খোলামেলা পরিবেশে রাখাটা মোটেও এই গোটা সোসাইটির জন্য সুবিধের না। অন্যদিকে কথা বলা মাত্র নীলাঞ্জনা যখন অবশেষে নিজের ধারালো ছুরি দিয়ে সেই সন্তানের উপরে ছোড়া ঘোপে, ঠিক সেই মুহূর্তেই যখন পুলিশ নর্মালি রিয়াক্ট করে তখন নীলাঞ্জনা বলতে থাকে যে রাই দিদিভাই তোর সন্তানকে তোর সামনে আমি শেষ করে দিলাম, অথচ তোর মধ্যে বিন্দুমাত্র কোনো রকম কোনো মায়া দয়া নেই। অন্যদিকে রাই যখন হাসতে থাকে, ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে না, ওর মধ্যে মায়া দয়া বিন্দুমাত্র নেই, সব কিছু বিসর্জন দিয়ে ফেলেছে, কারণ আপনার মতন একটা দাগি আসামিকে ও হাতে নাতে ধরতে চায় এবং আপনার মতন অসুরকে ও নিজ হাতে বধ করতে চায়। তার জন্য ও এখন পাষণ্ড হয়ে গিয়েছে এবং ওর মনের মধ্যে এখন বিন্দুমাত্র কোনো রকম কোনো ফিলিংস নেই। অন্যদিকে কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে না, এরকমটা তো রাই দিদিভাইয়ের দ্বারা কোনো মতেই সম্ভব না। অন্যদিকে রাই বলতে থাকে যে কী রে নীলু, তুই কী ভেবেছিস যে তুই আমার সন্তানকে আমারই সামনে খুন করে ফেলবি এবং সেটা আমি চেয়ে চেয়ে দেখবো, তাও আমি তোকে বিন্দুমাত্র আটকানোর চেষ্টা করবো না? তুই আসলে যাকে আমার সন্তান ভেবে মেরেছিস না, সেটা শুধুমাত্র একটা পুতুল ছাড়া অন্য কোনো কিছুই না। আমি আমার সন্তানের জায়গায় আমি পুতুলকে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের পূর্ব পরিকল্পনা এটাই ছিল। আমরা খুব ভালো করেই জানি যে তুই অবশ্যই এই হসপিটালে আসবি এবং তুই আমার সন্তানের কোনো একটা ক্ষতি করার চেষ্টা করবি এবং যে কোনো মূল্যে তুই আমার এই সন্তানকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এখান থেকে আমার সন্তানকে নিয়ে পালিয়ে যাবি। তাই তো দেখ ওই যে আমার সন্তান অন্যদিকে নীলাঞ্জনা যখন পেছন ঘুরে স্রোতের কোলে রাই সন্তানকে দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে কী ভেবেছিলিস মেজদি ভাই, তুই এই যাত্রাতেও রাই দিদিভাই সন্তানের ক্ষতি করে দিয়ে রাই দিদিভাইয়ের জীবনটাকে ধ্বংস করে দিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারবি? সেটা আর হওয়ার নয় রে, জানিস তো আমরা খুব আগে ভাগেই জানতাম যে তুই কোনো একটা ক্ষতি করার জন্য তো অবশ্যই হসপিটাল পর্যন্ত ছুটে আসবি, তুই কোনো মতেই রাই দিদিভাই সুস্থ সবলভাবে ডেলিভারি হতে দিবি না, এবং তার জন্যই তো আমরা আগে থেকে এই জিনিসটা করবো পরিকল্পনা করে রেখেছিলাম। এবং এই সব কিছুর মধ্যে আমাদেরকে সব থেকে বেশি যদি কেউ সাপোর্ট করে থাকে সেটা হলো গিয়ে হসপিটাল কর্তৃপক্ষ, ডক্টরসরা, এবং তার পাশাপাশি যার প্রশংসা না করলেই নয় সেটা হলো গিয়ে পুলিশরা যদি আমাদের সঙ্গে এরকম করে একটা বড় নাটকীয়তা না তৈরি করতো তাহলে হয়তো বা কোনোভাবেই তোকে হাতে নাতে ধরাটা আমাদের পক্ষে সম্ভব হতো না। অন্যদিকে সেখানে যখন আড়ালে দাঁড়িয়ে গোটা বিষয়টাকে ক্রান্ত পর্যবেক্ষণ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত মন্দিরাকে বলতে থাকে যে মন্দিরে গাড়িটা বাইরে রেডি রাখিস, যে কোনো মূল্যে আমাকে সেখান থেকে মীনাক্ষীকে নিয়ে তুলে আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ এখানে সিচুয়েশন খুব একটা সুবিধার না। এখানে নীলাঞ্জনাকে যে কোনো সময় পুলিশ ধরে ফেলতে পারে, পুলিশ নীলাঞ্জনাকে অ্যারেস্ট করার আগে আমাকে এখান থেকে নীলাঞ্জনাকে নিয়ে পালাতে হবে, এবং তার জন্য সর্বপ্রথম তুই গাড়িটাকে প্রিপেয়ার রাখ, যে কোনো সময় আমি চলে আসবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।